একটা গল্প বলি তাহলে, হ্যাঁ। অভিনন্দন সরকারের ছোট গল্প কেন্ন, এটি আমি আনন্দবাজার পত্রিকার রবিবার্ষরীয় যেটা বেরোয় সেখান থেকে নিয়েছি। শুরু হচ্ছে কেন্ন অভিনন্দন সরকারের। মাঝে মাঝে এরকম হয়, যা ঘটে গেল তা সত্যিই ঘটেছে কিনা বোঝা যায় না। মনের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করতে থাকে। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাও বিশ্বাস হতে চায় না। মনে হয় যা ঘটেছে তা বাস্তবে ঘটেনি, পুরোটাই কল্পনা, একটা বাজে স্বপ্ন। এই মুহূর্তে রিপন সেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, অথচ কতটাই বা সময় কেটেছে। এই তো একটু আগে ভিড়ে ঠাসা বাসে সে পাড়ার মোড়ে বড় রাস্তায় এসে নেমেছে, আর সেই বাসেই এমন কিছু ঘটেছিল যা রিপনকে নাড়া দিয়ে গেছে। রিপনের হাতে মুদির দোকানের মাসকাবাড়ি মালের ব্যাগ, মেয়ের কালার পেন্সিল সেট, চার্ট পেপার, আরো হাবিজাবি সাংসারিক জিনিস। থমথমে মুখে বাড়ির দিকে হাঁটা শুরু করলো রিপন। এখান থেকে তার বাড়ি মিনিট 10। আজ 10 মিনিটের বেশি সময় লাগবে, কারণ ক্লাবের সামনে বাবানের সঙ্গে দেখা। হন্তদন্ত হয়ে কোথায় যেন যাচ্ছে। রিপনকে দেখে থেমে গেছে হঠাৎ। কিরে ভাই, তোর তো দেখাই পাওয়া যায় না আজকাল, ডুমুরের ফুল হয়ে গেছিস একেবারে। সারাদিন অফিস যাপনের ক্লান্তি ভরা হাসি হাসল রিপন। আর বলিস না, অফিস যা খাটাচ্ছে, নাওয়া খাওয়ার সময় নেই। হাসল বাবানও। ভালোই আছিস, চেপটে চাকরি করছিস, মেয়ে বউ নিয়ে জমিয়ে সংসার। রিপন কি বলবে বুঝতে পারল না। এককালে বাবানের সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল। দুজনে একসঙ্গে সিনেমা, থিয়েটার, যুবভারতী, কফি হাউস, আরো কত কি। রিপন চাকরি পাওয়ার পর থেকেই দুজনের দূরত্ব বেড়েছিল। রিপনই পারেনি যোগাযোগ রাখতে, বেসরকারি চাকরির চাপ, জীবনটাই নিমকি হয়ে গেছে। বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকার সময় কোথায়। রিপনকে চুপচাপ দেখে বাবা নিজেই বলল, শোন, চাকরি বাকরি, বউ বাচ্চা, সংসার এ তো সব রইলই, কিন্তু সমাজ থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে থাকলে তো চলবে না। তাছাড়া একসময় তুই কবিতা লিখতিস, সমাজ চেতনা তো তোর মজ্জায় রে ভাই। ওয়ান্স এ পোয়েট, অলওয়েজ আ পোয়েট। কপালে বুড়ো আঙুল ঘষতে ঘষতে সামান্য অসহিষ্ণুভাবে রিপন বলল, কেসটা কি? কেসটা কি? এত ছুটোছুটি করে বেড়াচ্ছিস কেন? বাবান বলল, সেটাই তো বলছি। আগামী শনিবার রাত 10টা নাগাদ পাড়ার মোড় থেকে একটা পদযাত্রা অর্গানাইজ করছি, ক্যান্ডেল মার্চ, মোমবাতি মিছিল। অবশ্যই চলে আসিস, বউ মেয়ে সমেত আমন্ত্রণ রইল। ওকে ওকে। একটু নাড়া খেয়ে গেল রিপন। আজকের দিনেই বাবানের এই কথাটা বলতে হলো। রিপন আনমনাভাবে বলল, হঠাৎ মোমবাতি মিছিল? বাবান আকাশ থেকে পড়ল, হঠাৎ? হোয়াট ডু ইউ মিন বাই হঠাৎ? কদিনই বা হয়েছে, সব ভুলে গেলে চলবে? দ্য প্রোটেস্ট মাস্ট গো অন। চারদিকে যা সব ঘটনা ঘটছে তা কি তোমার চোখে পড়ছে না বন্ধু? তুমি না মেয়ের বাবা, এভাবে ভুললে তো চলবে না ভাই। সব মনে রাখতে হবে, সব কিছু মনে রাখতে হবে। অন্যায়ের সুবিচার এবং অন্যায়কারীর শাস্তি হতে এত দেরি হলে তো চলবে না। রিপন সারা শব্দ করছে না, দূরে রিক্সা স্ট্যান্ডের দিকে তাকিয়ে আছে। বহু বছর পরে আজ বাবান হাত রাখল রিপনের কাঁধে।
দেখ, যদি সময় করতে পারিস চলে আয়, এলে ভালো লাগবে। রাত 10টা, পাড়ার মোড়ে, মনে থাকবে তো? মনে থাকবে কিনা জানানোর সময় পেল না রিপন, কারণ বাবান ততক্ষণে রাস্তা পার হয়ে গেছে। রিপনের ক্লান্ত লাগছে। নতুন একটা চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে গেল বাবান। সারাদিন অফিসে সে একজন ব্যস্ত এক্সিকিউটিভ, সেলসের চাকরি, প্রাণান্তকর চাপ, বাড়ি ফিরতে না ফিরতে আরো কত যে কাজ এসে পড়ে। ছোট হলেও একার সংসার, সব দিক সামলাতে হয়, অল্প সময়ের মধ্যেই সেরে ফেলতে হয় অনেকগুলো কাজ। গত বছর থেকে ঝিমলি নতুন ঝামেলা শুরু করেছে। বছরখানেক আগে একদিন সে এসে রিপনকে বলেছিল, বাবা, কলেজে তোমার সাবজেক্ট কি ছিল? রিপন বলেছিল, জুওলজি। কেন বলতো? "হুম, তাহলে আমার বায়োলজিটা তো তুমিই আমাকে পড়িয়ে দিতে পারো।" ধুস, সেই কোন জামানার জুওলজি অনার্স! এতদিনে সব ভুলে মেরে দিয়েছে। যা মনে আছে তাতেই হবে। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম বলেছেন, প্যারেন্টস আর দ্য বেস্ট টিচার্স। আরও কিছুক্ষণ গাঁইগুঁই করেছিল রিপন, তবে শেষমেশ ঝিমলির জেদের কাছে তাকে হার মানতে হয়েছে। তার ফলে ইদানিং অফিসের মতো বাড়িতেও একটা চাকরি জুটেছে। সে এখন ক্লাস 6-এ ঝিমলির বায়োলজির টিচার। গত বছর এই স্যারের কাছে পড়ার পরে ঝিমলি নিজের মতো করে বায়োলজি স্যারের পর্যালোচনা করেছে। তার মতে স্যারের পড়ানো খারাপ নয়, কিন্তু স্যার ফাঁকিবাজ প্রকৃতির মানুষ। কখনো শরীর খারাপ, কখনো ক্লান্তির অজুহাতে ক্লাস কামাই করে দেয়, তখন কড়া হতে হয় ঝিমলিকে। জোর করে অফিস ফেরতা স্যারকে ধরে বই খুলে বসে যেতে হয়। একবার বসে গেলে অবশ্য তরতাজা হয়ে যায় রিপন। একে একে পড়াতে থাকে ইকোসিস্টেম, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ক্লাসিফিকেশন, সেল, টিস্যু, আরও কত কি। অনেকদিন বায়োলজি ক্লাস হয়নি। মান্থ এন্ডের অজুহাতে কাটিয়ে গেছে রিপন। আর ঝিমলি সম্ভবত ছাড়বে না। ক্লান্ত পায়ে রিপন বাড়ির দিকে এগোচ্ছে। মনটা অসম্ভব বিক্ষিপ্ত। বাসে এমন জঘন্য একটা ঘটনা ঘটে গেল। মেয়েটিকে প্রায়শই দেখে রিপন। বিশেষ কিছু না, বাকিদের যেমন দেখে তেমন ভাবেই দেখে। আলাদা করে যে দেখে তা নয়, চোখে পড়ে যায়। যে বাসে রোজ অফিস থেকে ফেরে রিপন, সেই বাসেই ওঠে মেয়েটি। বয়স আর কত হবে? এই 20-22। এই বয়স পড়াশুনো করার, তবে তাকে দেখে ছাত্রী মনে হয় না। কোথাও কাজে ঢুকে গেছে। দেখে বোঝা যায় ডিউটি করে ফিরছে। কাঁধে অফিস যাওয়ার মতো ব্যাগ, চোখে মুখে তেলচিটে ক্লান্তি, চোখাচুকি হলে কোনো দিন হয়তো বা মৃদু পরিচয়ের হাসির রেখা। রিপনের অফিসের বাইরেই বাস টার্মিনাস। তাই সে বাসে উঠে সবচেয়ে পিছনের সিটের বাঁদিকের জানলার ধারে ঘেঁষে বসে। কারণ এই বাসে অফিস টাইমে প্রচুর ভিড় হয়। রিপন জানে তুমুল ভিড়ে ওই বিশেষ সিটটা সবচেয়ে বেশি নিরাপদ আর শান্তিপূর্ণ। আজও মেয়েটি বাসে উঠেছিল, বসার জায়গা পায়নি। মেট্রো বিকল, সুতরাং বাসে অমানসিক ভিড়। কোনো মতে একটু জায়গা করে দাঁড়ালো মেয়েটি। বেশ কিছুক্ষণ ধরেই তাকে দেখে মনে হচ্ছিল সে অস্বস্তিতে ভুগছে। একসময় থাকতে না পেরে মেয়েটি পিছন ফিরে বলল, আপনি একটু পিছনের দিকে দাঁড়ান, আমার অসুবিধা হচ্ছে। যাকে উদ্দেশ্য করে বলা সে এক বিশাল দেহী যুবক। প্রকাণ্ড বাহুতে বীভৎস সব ট্যাটু আঁকা। বাসের ছাদে মাথা ঠেকে যাবে বলে দুপা ফাঁক করে দাঁড়িয়েছে। সে টেটিয়া ভাবে বলল, দেখছেন তো কি ভিড়, আমি কি করব, আমার উপরেও তো চাপ আছে।
মেয়েটি মুখ ঘুরিয়ে নিল, তবে কিছুক্ষণ পরে আবার বলল, আপনি তো অসভ্যতা করছেন কিন্তু, আপনি অসভ্যতা করছেন কিন্তু, যান সরে যান, এক চড় মারবে এবার। ঘটনা সিরিয়াস দিকে মোড় নিল। দেখা গেল ছেলেটি একা নেই, ভিড়ের মধ্যে থেকে আর তিনজন সাগরে এগিয়ে এলো। চোয়ারে উগ্র চেহারা, হাতে মোটা বালা, বহু বর্ণে রঞ্জিত বিচিত্র কেশদাম। কথা কাটাকাটি চলছে, গলার সব স্বর চড়ছে দুপক্ষেরই। বাস এরই মধ্যে একবার 3 মিনিটের ট্রাফিকে দাঁড়িয়ে রইল। সিগন্যাল সবুজ হলে আবার এগোচ্ছে সন্ধ্যের শহরের পথে গদাই লস্করি চালে। এসব সময়ে মেয়েটির পক্ষ নেওয়াটাই দস্তুর, কিন্তু তার জন্যে মেয়েটির বিপক্ষে থাকতে হবে রোগা, মেটে, চ্যাংড়া এবং ভীতু চেহারার কাকু গোত্রের লোক। তখন সেই লোককে কটূক্তি করা যায়, কলার খামচে ধরা যায়, চাই কি 2-1টা চড় থাপ চাপড়ও লাগিয়ে দেওয়া যায়। এখানে পরিস্থিতি আলাদা। ছেলেগুলো বলশালী, উঁচু, লম্বা, বেপরোয়া, ভাব সর্বাঙ্গে। কে আর ঝামেলায় যায়? যাদের সমস্যা তারা বুঝে নিক, সুশীল সমাজ দূর থেকে নজর রাখবে। ছেলেগুলো মনে হয় বাড়াবাড়ি শুরু করেছে। মেয়েটি প্রায় চিৎকার করে উঠল, এভাবে গায়ের উপরে আসছেন কেন? কি আশ্চর্য! ছেলে 4 জন মেয়েটিকে প্রায় পুরোপুরি ঘিরে ফেলেছে। মেয়েটিকে আর দেখাই যাচ্ছে না। হঠাৎ একবার তার কাতর বিপন্ন স্বর শোনা গেল, হেল্প হেল্প, প্লিজ হেল্প। এবার বাসের মধ্যে মৃদু একটা গুঞ্জন উঠল, আহ কি ঝামেলা! এই কন্ডাক্টর, দেখো না কি হচ্ছে ওখানে, এই ভিড়, এত গরম, তার মধ্যে এরা আবার, উফ! রিপন নড়ে চড়ে বসল। তার চোখের সামনে একটা মেয়ের লাঞ্ছনা হবে আর সে কিছুই করতে পারবে না। এগিয়ে যাবে একবার, রুখে দাঁড়াবে, একা হয়তো পারবে না, কিন্তু সে এগিয়ে গেলে বাকি যাত্রীরাও তো সাহস পাবে। রিপন এগিয়ে যেতে পারল না। মেয়েটি চিৎকার করে উঠল, কন্ডাক্টর, বাস থামাও। তারপর কোনো মতে ছেলেগুলো তৈরি করা বেষ্টনী ছেড়ে বেরিয়ে বাসের দরজা দিয়ে হুড়মুড় করে নেমে গেল। রিপন দেখল এই অল্প সময়ে মেয়েটির বিপর্যস্ত অবস্থা। বেশবাস অবিন্যস্ত, চুল এলোমেলো, ব্যাগের বেল্ট ছিঁড়ে গেছে, হতবাক মুখ, চোখে আতঙ্ক। বাস ছেড়ে যাওয়ার আগে একবার মেয়েটির সঙ্গে চোখাচোখি হয়ে গেল রিপনের। চোখ সরিয়ে নিতে হলো, ওই চোখে আর চোখ রাখা যায় না। ছেলেগুলো জানলার কাছে মুখ বাড়িয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে কিছু কটু কথা বলল, কান ঝলসে যাওয়া হুইসল মারল। বাস ভর্তি লোক নির্বিকার দেখলো গোটা ঘটনাটা। ছেলেগুলো নেমে গেল কিছু পরে। রিপন শুনল তার পাশে বসা একজন লোক এতক্ষণে মুখ খুলল, দেখলেন কাণ্ডটা? এসব ছেলেপিলেকে কি বা বলা যায় বলুন তো? তার পাশের লোকটি অভিজ্ঞের মতো সম্মতিতে ঘাড় নেড়ে বলল, দিনকাল খুব খারাপ। কন্ডাক্টরকেও দেখলেন তো, একটা কথা বলল। কন্ডাক্টর টিকিট নিতে পিছনের সিটে এসেছিল। সে গুটকার ছোপ পড়া দাঁত বার করে খিচিয়ে উঠল, প্যাসেঞ্জারে মারামারি করছে আর আপনি মাঝখানে চুলকোতে যাব? পাগল নাকি? কুত্তায় কামড়েছে নাকি? আপনারা তাও কেউ কিছু বলেননি, চেপে বসেছিলেন তখন। নিন, ভাড়া বের করুন। সন্ধেবেলা যত কিচাইন শালা। অনুভূতি শূন্য, বোধহীন জম্বির মতো মুখ করে বাস থেকে নেমে এসেছিল রিপন। ঝিমলির বায়োলজি ক্লাস চলছে। রিপন তাকে সাধ্যমতো বুঝিয়ে দিচ্ছে প্রাণী জগতের বিবর্তন, কেমন করে স্পঞ্জ, জেলিফিশ থেকে শুরু হয়ে জোঁক, শামুক পেরিয়ে স্তন্যপায়ী, মেরুদণ্ডী প্রাণীতে পৌঁছেছে বিবর্তনের ধারা।
বায়োলজি স্যারের আজ পড়ানোই মন নেই, ক্লাস তেমন জমল না। কোনো মতে দুটো মুখে দিয়ে শুয়ে পড়ল রিপন। তার স্ত্রী পৃথা ঘরের সব কাজ সেরে শুতে এলো। রিপন সচরাচর তারই মধ্যে ঘুমিয়ে পড়ে। আজ সে জেগে উসখুস করতে লাগলো। দুজনের মাঝখানে শোয়া ঝিলমিলও ক্রমাগত বক বক করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। রিপনের ছটপটানি যাচ্ছে না। ঘুমন্ত স্ত্রী আর মেয়ের পাশে শুয়ে প্রায় সারা রাত জেগে রইল সে। কিছুই কি করা যেত না? মেয়েটির কথা ভাবতে যেতেই কেন যেন ঝিমলির মুখ ভেসে উঠছে চোখের সামনে। এলোমেলো চিন্তা করতে করতে রিপন একসময় বুঝল কাজটা সে ভুল করেনি। কে জানে ছেলেগুলোর সঙ্গে মেয়েটির পূর্ব পরিচয় ছিল কিনা। যা হলো সেটা আগেকার কোনো ঝামেলার ফল, অথবা ছেলেগুলো আর মেয়েটির যোগসাজশ থাকাও আশ্চর্যের নয়। প্রতারণার হরেক উপায় আজকাল। প্রতিবাদ করতে গিয়ে হয়তো নিজেই ফেঁসে যেত রিপন। চিন্তাগুলো সামান্য স্বস্তি দিল রিপনকে। তবে এটা ঠিক দিনকাল খুব খারাপ। প্রতিবাদ একটা হওয়া উচিত। আগামী শনিবার মোমবাতি মিছিলে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েই ফেলল রিপন। একা যাবে না, পৃথা আর ঝিমলিকেও নিয়ে যাবে। ঝিমলিকে কি পোশাক পরতে বলা যায়? পুজোয় নিউ মার্কেট থেকে যে লং ড্রেসটা কিনেছিল সেটা, নাকি সেচ কাকা জন্মদিনে যে গাউনটা দিয়েছিল সেটা? একটা প্ল্যাকার্ড বানিয়ে দেব ঝিমলিকে। গোটা ক্যান্ডেল মারছে, ঝিমলি গলা থেকে সেই প্ল্যাকার্ড ঝুলবে, লাল কালিতে লেখা, সেখানে লেখা থাকবে উই ওয়ান্ট জাস্টিস। রিপন বুঝলো তার গ্লানি, অপরাধবোধ সব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে নির্ভার রিপন ঘুমিয়ে পড়ল, পাখিরা ডেকে ওঠার একটু আগে। সচরাচর পৃথা আর ঝিমলি খুব সকালে উঠে পড়ে। ঝিমলির সকালের স্কুল তাকে তৈরি হতে হয়। রিপন একটু বেলা করেই ওঠে। উঠেই অফিস যাওয়ার হুড়ুম দুরুম শুরু করে দেয়। আজ ভোরবেলায় রিপনকে বিছানায় পাওয়া গেল না। মেয়েকে ধাক্কা দিল পৃথা। এই ঝিমলি, তোর বাবা কোথায় রে? ঝিমলি পাশ ফিরে দেখলো বিছানায় বাবা নেই। সে হাত বাড়িয়ে বেড সুইচ চিপে আলো জ্বালালো। বিস্মিত হয়ে মা আর মেয়ে দেখলো বিছানার শূন্য জায়গায় একটা কেন্ন পড়ে আছে। পৃথা ঘৃণা ভরে বলে উঠল, ম্যাগো, কেন্ন এলো কোথা থেকে? ফেলে দে ঝিমলি, দূর কর ওটাকে। ফেলে তো দেবই, তুমি ঝাঁটাটা নিয়ে এসো। তার আগে একটু কাছ থেকে দেখে নি। কেন্নর দিকে স্থির চোখে তাকিয়ে বায়োলজি স্যারের পড়া ঝালিয়ে নিল ঝিমলি। কেন্ন আর্থ্রোপড, নন কর্ডেট, অমেরুদণ্ডী। শুনছিলেন অভিনন্দন সরকারের ছোট গল্প কেন্ন। পরবর্তী গল্প আবার আনব। আপনাদের সহযোগিতা থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো এবং গল্পের যে ভয়েস আরও সুন্দর করতে পারবো, এইটুকু আশা রাখি। ধন্যবাদ, ভালো থাকুন সকলে।